সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম পর্ব সংখ্যা 69। সাজান 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 মেরি সাজান সাজান তেরি দুলহা সাজাঙ্গি। গান বাজছে খানমহলের আঙিনায়। প্রবেশ করলো আশ্বিন পাটোয়ারির সজ্জিত গাড়ি। মুহূর্তে চারদিকে আনন্দের মুখরিত। ছোট বড় সবাই অতিথিদের অপেক্ষায় ছিল। খান পরিবারের সদস্যরা সবাই সেবায় ব্যস্ত। প্রাচীর মহলে জাঁকজমকপূর্ণ সাজ। বিয়ে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধেয় রেখে আয়োজন করেছে ইসলামী শরীয়ত অনুযায়ী। বরকনের মাঝে পর্দা দিয়ে ভাগ করা হয়েছে। একটা খুপড়ি ঘর তৈরি করা হয়েছে ফুল দিয়ে। সাদা রঙের কারুকার্যে সেখানে আশ্বিন পুত্র বসে সেজেছে। অন্যদিকে শিফা মহলের ঘরে এসে পৌঁছায়নি এখনো বিয়ের স্থানে। সে প্রস্তুত হচ্ছে লাল বেনারসির ঐতিহ্য বহন করে। জোহরের নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কাজী সাহেব হুজুরগণ আসতেই শিফাকে হল ঘরে আনা হলো। ততক্ষণে অতিথিরা একে একে এসে উপস্থিত। আশ্বিন দেখছে, হাসি মুখে তার অনেক শুভেচ্ছা বিনিময় করছে। কেউ ছবি তুলছে, কেউ প্রশংসা করছে। আশফাক অনেক আগেই তন্দ্রায় গভীর নিস্তব। ঘুমের ভার থেকে উঠে মুক্ত হয়ে নিজেকে জড়িয়ে ধরে একখান শুভ্র পাঞ্জাবি। সেই পাঞ্জাবি আশাফকে তার আম্মাজান দিয়েছে কৌশলের ঠিক পূর্ব মুহূর্তে এনে। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বিয়ের ক্ষণে সে হাতছানি দিচ্ছে প্রান্তে। অথচ আশাফের বুকের ভেতর অজানা কাঁপুনি। সেই ব্যথায় গুমড়ে মরছে এখনো সে। হঠাৎ গম্ভীরতায় মোড়ানো মুখবয়ক একজন হেঁটে আসছে। তার হাতে একগুচ্ছ ফুলের তোড়া। সাদা শার্টের ওপর গাঢ় কালো ব্লেজার, তাতে সূক্ষ্ম কারুকাজ। গলায় লম্বা টাই। সারা অবয়কে অভিজাত। স্টেজের সান্নিধ্যে পৌঁছে আচমকা থেমে যায় সে। চোখ আটকে যায় কোন এক অজানা আকর্ষণে। ভিড়ের ভেতর কিছু একটা হালকা ধাক্কা খেতে অস্ফুট ফিরে যায় পেছনের দিকে। হলঘর মুখরিত মানুষের গুঞ্জনে। অথচ সবার মাঝে তার দৃষ্টি এক নারী অবয়কে স্থির। নিখুঁত বর্ণ দেখতে, দুধে হালতা মেশানো রং। কপালে একটি টিপ, ঠোঁটে মৃদু গোলাপি লিপস্টিক, চোখের কোণে কাজলের সূক্ষ্মরেখা, নাকের ডেগায় কালো তিল। মেয়েটাকে দেখা মাত্র হৃৎপিণ্ডে কম্পন দেয় ছেলেটির। তবে অচেনা নয়, মুখ দুটোই একেবারে চেনা। প্রতিচ্ছবি চোখে চোখে ঘোরা একের অপরের। সামনে দাঁড়ানো স্বয়ং তন্ময়রাজ মির্জা। তন্ময়কে দেখতে ওর বুকের ভেতরটা অজানা আতঙ্কে শিহরণ জাগে। সেই পুরুষ তার রূপে, তার সৌন্দর্যে অজস্র নারী হারায় নিজেই তারবা। অথচ ওহুর কাছে তন্ময় এক অভিজ্ঞতার প্রথম সাক্ষাৎ। যাকে দেখি তার ভয় আর সংখ্যা বেড়ে যায়, বুক দুকনি বেড়ে যায়। ওহুর প্রতি তন্ময়ের দৃষ্টি আঘাতেই তবে তীব্রভাবে অনর, গভীরভাবে নিবষ্ট। চোখে চোখ পড়তেই যেন আবছা ভয়ঙ্করী ছায়া। ওহুর দৃষ্টি এক অচেনা শঙ্কা। এমন তো নয় যে তন্ময়ের ভয়ে কিছু করে, এমন অনুগোচ্য ভয়ঙ্কর পেছনতার লুকে রহস্য। তন্ময়ের অন্তরে কৌতূহলে পৌঁছায়, ছানিয়ে টানাটানি দেয় সমস্ত সত্তাকে। তন্ময় বিভোর সেই ভাবনার ঘোর টেনে ফিরে আসে। ওহু চলে গেছে নির্বিকারে। হঠাৎ ঘরের কোণে ঘোর কাটে তন্ময়ের। গলায় লং টাইটা একটু আলগা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। দৃষ্টি নিজের হাতে বলিষ্ঠ ফুলের তোড়ার দিকে। কঠোর স্পর্শে ক্ষতবিক্ষত তা, কিন্তু কখন এত জোরে চেপে ধরেছে তা তার খেয়াল নেই। হৃদয়ের কোথাও যেন কিছু একটা অনুভব হলো তার, যার দরুন এত বল প্রয়োগ করে ফেলেছে। ওহু তন্ময়ের কাছ থেকে তৎক্ষণাৎ কিছুটা দূরে সরে গেছে। লেহেঙ্গার নিচের দুই কোণ দ্রুত হাতে ধরে সিঁড়ির দিকে উঠছে দোতলায়। ওহুর গন্তব্য শিফার ঘর। চোখ মুখে তার কিছুটা অস্বস্তি। ঘাম ছুটছে তার। বাম পাজরে তখনও হৃদস্পন্দন বেড়ে চলেছে। প্রতিটা সেকেন্ডে বোধহয় হৃদকম্পন হচ্ছে, বোঝা যাচ্ছে। ওহুর মনোযোগ ভাঙতেই একদম দৈবিক কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কাটা তীব্রতর হওয়ায় মাথা যেন ফেটে গেল তার। ব্যথায় কুকিয়ে ওঠে। কাউকে আগে থেকে বোঝার আগে ঝাঁঝালো স্বর ওঠে। আবার যে ধাক্কা দিল, কেরে শালি, দেখতে পাস না অন্ধ নাকি? বাক্যসের সাথেই তাকায়। মুখটা ফেলফেল হয়ে যায় ওহুর। বুকের ভেতরে দমটা আটকে ছিল এতক্ষণ। হঠাৎ অবয়বটার হাতে ওহুর নিকট আওড়ায়, আমি কোন জন্মের শালা? তৎক্ষণাৎ ভয়ঙ্কর ভাবে ওহু কেঁপে ওঠে। জিভ কাটল। তাকে দেখে অব্রকে পরখ করে। সাদা কারুকাজ করা পাঞ্জাবি পরেছে। তার বলিষ্ঠ শরীরে একেবারে লেগে আছে তা।
আন্ডারকাট করা চুলগুলো এলোমেলো বর্ণের শোভা পেয়েছে তা। লজ্জায় মুখ লাল করে ফেলে ওহু। জিভ দিয়ে ঠোঁট কেটে আলতোভাবে চাপড় দেয় নিজেকেই। পরক্ষণে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালায় সেখান থেকে। অচেনা এক শঙ্কা চেপে ধরে তাকে, গলা ফুলিয়ে অন্তরালে তৃপ্তি। কিন্তু অব্র সদ্য ফুটে ওঠা সেই হাসি দূরে পারল না। মহলের হল ঘরে পা রাখতে এসে দাঁড়ালো তন্ময়। পেছন থেকে গভীর গলায় ডাকলো, এই যে মিস্টার খান। হঠাৎ অনেকদিন পর দেখা হলো আজ, কেমন আছেন? বেশ সুবিধার মনে হলো না অব্রের কাছে তা। অব্রের চোখে ঠান্ডা, দুটো চোখে যেন দৃষ্টি জ্বলছে। কিছুটা ক্ষোভ, চোয়াল চেপে ধরে দাঁত কষে ধরেছে সে। আমি দূরে থাকাই আপনার জন্য ভালো। আমি মানুষটা বেশি সুবিধার না, সবার সাথে আমার সাক্ষাৎ মঙ্গলজনক হয় না। তন্ময় এই বলি শুনেই এক হাত নিজের ভুরু চাপল, চোখে মুখে ফুটিয়ে তুলল কৌতূহল। খানিক চুপ থেকে কেবল তাকালো, কজন মঙ্গলজনক আপনার জন্য বলে নিজের হাসি তে উড়ল তন্ময়। তারপর সবকিছু রীতি টেনে মজা করছিলাম, থাকুন তবে আসি। তন্ময় সরে যেতে অব্রের প্রতিচ্ছবিতে ক্ষোভ ফুটল, চোখে মুখ চেপে শক্ত করে নিল। আজমল খানের খোঁজে হল ঘরে তার প্রতিচ্ছবি মিলল। অতিথিদের সাথে হাসি মুখে পরিচিত হচ্ছিল। অব্রের মুখে তীব্র উত্তেজনা সে। তন্ময় মির্জাকে আপনি ইনভাইট করেছেন? সরাসরি প্রশ্ন করে। আজমল খান সোজাসাপটা জবাব দেয়, হ্যাঁ আমি আমন্ত্রণ করেছি। কেন? দেখো, চলাফেরার খাতিরে আমাদের সঙ্গে অনেকেরই সম্পর্ক ভালো রাখতে হয় প্রয়োজনে, তা স্বাভাবিক নয় কি? কিন্তু তুমি হঠাৎ করে এমন প্রশ্ন কেন করছো? কিন্তু অব্র কোনো উত্তর দিল না। আজমল খানের প্রশ্নে ক্ষিপ্ত গতিতে ছুটে চলে গেল হলঘর থেকে। দুপুরে সূর্যের আলো বিকালের অমালিন রঙের সঙ্গে পরিণত হয়েছে আলাদাভাবে। খানমহলের হলঘরে গমগম করছে মানুষে। শিফাকে সদ্য মহলের অভ্যন্তরে আনা হয়েছে। কাজী এবং একজন হুজুর এসেছে ওখানে। সকলে এখন শিফার দিকে তাকিয়ে, কিন্তু শিফাকে দেখা এখন সকলের পক্ষে অসম্ভব, কারণ বিয়ের পরে বর আর কনে একে অপরকে প্রথমবারের মতো দেখবে, তারপর সকলে দেখবে। বর্তমানে শিফার মুখটা গভীর ঘণ্টায় ঢাকা, গা ভর্তি সোনালি গহনায় আচ্ছন্ন, আর দুহাতে তার মেহেদি রাঙা। বরকনের মাঝে পর্দা দিয়ে পৃথক আকৃতির করা হয়েছে আশমিন বরের আসনে, আর কন্যার আসনে শিফা। শরীরের প্রতিটি রক্তবিন্দু এক একটা যন্ত্রণা অনুভব করছে। দূর থেকে দাঁড়িয়ে থাকা আশাফের এক হাত কাঠের রেলিংয়ে ধরে রাখে অবস্থায়। আশাফের চোখ জোড়া লাল হয়ে উঠেছে। পুঞ্জীভূত আবেগের শেষ অশ্রুটুকুতেই রূপ নিচ্ছে। সময় যত এগিয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে তার। মন যখনই এক মুহূর্তের জন্য এগোতে চাচ্ছে, তখনই অন্ধকারে সেই চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে। হৃদয়ে ঘুরপাক খাচ্ছে আরো কিছু প্রতিধ্বনি। কিভাবে আশাফের হৃদয়ের প্রতিধ্বনি হচ্ছে প্রতিটা শব্দ, যেন শব্দ নয় ছুরির আঘাত। কাজী যখন প্রশ্ন করেন, আপনি উম্মে শিফা খান আশমিন পাটোয়ারিকে 10 লক্ষ টাকা দেনমোহরে কবুল করছেন কি? শিফার গলা জম লাগিয়ে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল, শরীর ভারহীন। ওহু পাশে দাঁড়িয়ে থাকায় আশফাক খান এক দৃষ্টিতে চেয়ে বললেন, আসমিন খানকে, আমার পরি ওহুকে এভাবে একদিন বিয়ে দিয়ে দিব ভাই। ঠিক এমন করেই মুহূর্তেই দুই ভাই হেসে ওঠে। আলিনা খান শিফার কাঁধে হাত রাখে আওড়ালো, বল মা। ঠোঁট চেপে ধরে ঘোমটার আড়ালে উচ্চারিত করে সেই শব্দ। আশাফের হৃদয়ের বজ্রপাত নামিয়ে আনলো যেন। আলহামদুলিল্লাহ, কবুল। কবুল শব্দটা আশাফের কানে পৌঁছাতেই তার শরীর থ মেরে যায়। পাশে দাঁড়িয়ে থাকা রেলিংটা শক্ত করে ধরে চেপে আশাফের বলিষ্ঠ দেহ সামর্থ্য যেন অবেশ হয়ে যাচ্ছে। আশাফের প্রতিটা শব্দ বুকে আটকে যাচ্ছে। প্রিয়বতীর বলা কবুল, তার শখের নারী অন্য কারো হয়ে যাচ্ছে। এই একটা শব্দই তার হৃদয়ের খণ্ড খণ্ড করে দিচ্ছে। বুক পিঞ্জারা ভেঙে যেন আওয়াজ আসছে। আশাফের হাত কাঁপছে, বুকের বাপাসটায় তীব্র যন্ত্রণা, চোখে জলের রেখা জমেছে অনেক আগেই। সত্যি তবে তুমি অন্যের অর্ধায়ু হয়ে গেলে প্রিয়বতী। চারদিকে তখন উৎসবে কাবিনের সাক্ষী শিফা আশমিনের বৈধ সঙ্গী হিসেবে। আজিম খান নিজের হাতটা কন্যার হাতে তুলে দিলেন জামানত হিসেবে। আশমিন হাঁটু গেড়ে চুমু খেয়ে শিফার হাতে, ঠোঁটে চোখে জল
তবে সেই জল ভালোবাসার প্রাপ্তির। আর আশরাফ দূরে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে দিচ্ছে সবার সঙ্গে, তার চোখে জল, কেউ দেখলো না। সে মুখ ঘুরিয়ে চোখ মুছে নিচ্ছে বারবার, নিজের মনে বুলি উড়াচ্ছে, আজ আমার বড় সুন্দর লাগছে, আজ তোমায় বড় সুন্দর লাগছে, আজ তুমি অন্যের হয়েছ বলে হয়তো এত সুন্দর লাগছে। আমি তোমায় হালাল রূপে চেয়েছিলাম, আজ হারাম দৃষ্টিতে দেখছি। একগাল হাসি দেয় আশরাফ, দৃষ্টি তার দূরে। তুমি আবার জন্ম নিও, আমি তোমায় এই জন্মের থেকেও বেশি ভালোবাসবো। অব্র এগিয়ে আসে, হাঁক ছুড়লো আশরাফকে, একটা সিগারেট দে তো। অব্র বাধা দিল না, চুপচাপ পকেট থেকে বের করে দিল সিগারেট। আশরাফ ছাদে উঠে পড়লো সিগারেট টানতে, ঠোঁটের কোণে ধোয়া। সকলে তখন কান্না ভাসছে শিফাই বিদায় দিতে। শিফার বিদায়ে মুহূর্তে অপ্লুত সবাই, নিহা, ওহু, অন্যদের চোখে। শিফা ভেঙে পড়েছে, তার চোখে জল জমেছে। সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, তবে শিফা ফিরে যাওয়ার তাড়া। আসমিনের বাড়ির পক্ষ থেকে তাগিদ আসছে বিদায়ক্ষণ দ্রুত করতে, তবে পরিস্থিতিতে শিফা সকলের কাছে দোয়া চাইতে, বৈবাহিক জীবনের প্রতি ভালোবাসার আশীর্বাদে। যাওয়ার আগে দাদার কবরের কাছে যাস। একথা শুনে শিফাকে নিয়ে সবাই ছুটে গেল খান পরিবারের পারিবারিক কবরের দিকে। অন্যদিকে আশরাফ ছাদে এসে সিগারেট টানছে, প্রতিটা টানে কাশি উঠছে তার। আশরাফের মন অস্থিরতায় জর্জরিত। দূর থেকে আশরাফ শিফাকে চোখ নামিয়ে নিল। আশরাফ মৃদু স্বরে আওড়ালো, ভালো থাকিস আমার প্রিয়বতী। সন্ধ্যা ঘনিয়ে আসছে, খানবাড়ির মহল জুড়ে নিস্তব্ধতা, আলো বিরাজমান, হাসির হইহুল্লোড়ে মিলিয়ে এখন খানমহলের মুহূর্ত বিবর। নিস্তব্ধতা যেন অস্থিরতায় ছটফট লাগছে অব্রের। কোথাও খুঁজে যাচ্ছে আশরাফকে, কোথায় সে? ছেলেটা আবার ভুল কিছু না করে বসে। ঘড়ির কাঁটার রাত 10:30 ছুঁই ছুঁই। চারপাশের মানুষের তখনও দৈব ব্যস্ততার ছন্দে কাটছে সময়, কিন্তু অব্রের বুকের ভেতরে একটা পাহাড় যেন জমে বসে আছে। চোখে ক্লান্তি আর উদ্বেগ, কপালে ভাঁজ, এই দম নিতে পারছে না সে। কণ্ঠে জিজ্ঞেস করলো তৎক্ষণাৎ গম্ভীরভাবে। তাকে দেখতেই উঠে দাঁড়ালো অব্র। কি হয়েছে? আশফির কণ্ঠে আটকে আসছে, কথা বলতে পারছে না, গলায় আটকে যাচ্ছে কথা। বহু কষ্টে নিজেকে সামলারে বলে, আশা ভাইয়া চলে গেছে। প্রচণ্ড স্তব্ধতা নেমে আসে অন্ধর মহলে, চোখ কুচকে যায় সকলের বিস্ময়ে। একে একে ছুটে আসে সবাই, কোথায় গেছে আশরাফ? অব্র চুপ, কোনো শব্দ নেই। চুপচাপ শুনে গেল পাশের ফিসফিসানি। লন্ডন চলে গেছে, ভাইয়ার একজন ঘনিষ্ঠ বন্ধু নাকি অসুস্থ হয়ে পড়েছে, তিনি ওইখানে থাকেন লন্ডনে। আশরাফ ভাইয়া তার কাছে গিয়েছে। চারপাশে স্তব্ধতা আরেক প্রকার। তোকে কে বললো? আশফি তৎক্ষণাৎ জবাব কষলো, আশরাফ ভাইয়ার সেক্রেটারি কিছুক্ষণ আগেই ফোন করে জানালো। এসব শুনে অব্র কিছু বলল না, চুপি চুপি সবার মধ্য থেকে বেরিয়ে এলো। উদ্দিষ্ট আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। ঠিক তখন আলিনা খান পথ রোধ করলেন, গলায় কর্কশ সুরে প্রশ্ন ছুড়লেন, কোথায় যাচ্ছিস অব্র? অব্র দাঁড়িয়ে না থেকেই বলল, এয়ারপোর্ট যাচ্ছি। সবাই স্তব্ধ, বোঝার চেষ্টা করছে অব্র কি করতে চাচ্ছে। এ সময় আশফি হঠাৎ গলা তুলে বলল, এয়ারপোর্টে গিয়ে লাভ নেই অব্র ভাইয়া, রাত 9:30 আশরাফ ভাইয়া বাংলাদেশ ছেড়ে গেছে। এখন রাত 10:30 বাজে। নিশীতে নিবিড় নীরবতা, মির্জা ভিলা। রাতটা গভীর, আকাশ জুড়ে মেঘের ঘনঘটা শূন্যতা ভর করেছে শহরের বুক জুড়ে। চারপাশ থেকে বয়ে আসা শীতল হাওয়ায় ক্লান্তি শরীর ছুঁয়ে যাচ্ছে বারংবার। দমকা হওয়ায় ঝুঁকি কেঁপে যাচ্ছে ভীতু ভীতু বিট্টুগুলো। ডালপালা নড়ে উঠছে যেন প্রকৃতি সত্তার পদচারণ। অন্যমনস্ক মির্জা ভিলার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তন্ময়, বলিষ্ঠ হাতে আটশাট অফ হোয়াইট গেঞ্জি। বাতাসে দুলছে তার অবয়ব, এক হাতে আঁকড়ে ওহুর একখানা ছবি, অন্য হাতে ওহুর পরিচয়পত্র। খানমহল থেকে ফেরার পথে ওহুকে ঘিরে এত নিখুঁত অনুসন্ধান চালিয়েছে তন্ময়। জানতে পেরেছে মেয়েটার সম্পর্কে সকল তথ্য। ভীতু চোখের চাহনি, কাঁপা থাকা ঠোঁট, বুড়ো কঞ্চিত সকল কিছুর আতঙ্ক, নাকের ডগার ছোট তিলটা, আর সবচেয়ে ওপরে আকর্ষণীয় হচ্ছে চোখের মণি দুটো। তার বায়োডাটাটি দেখছিল তন্ময়। নাম আরোরা খান ওহুজান, পিতা আশরাফ খান, মাতা বেগম আমেনা খান, জন্ম 12ই নভেম্বর 2001, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, রক্তের গ্রুপ বি পজিটিভ, বৈবাহিক অবস্থা অবিবাহিত, স্থায়ী ও বর্তমান ঠিকানা খানমহল, শাহবাগ মোড়, ঢাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইন্টারন্যাশনাল স্কুল,
অনার্স এলএলবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসন্ন রাতের আকাশে তীব্র বাতাস চলেছে, আর সেই বাতাসের শব্দে শতাব্দীর প্রাচীর বৃক্ষ ঘেরা নীরবতার আহাজারি গতির সাথে কলকল করে চলছে। ধূলিকণা ছুঁয়ে যাচ্ছে চারিপাশ। অপ্র দুপা ঝুলে আছে নিচের দিকে, হাতে ধরা সিগারেট ঠোঁটে চেপে বিষগ্নতা। আশাফের চলে যাওয়া তাকে পড়াচ্ছে, যার বলিষ্ঠ শৈলে রেখায় ব্যথার ছাপ। ধীরে ধীরে এগিয়ে আসছে ওহু, মাটিতে পিষে ফেলতেই সিগারেটটা। আরও নিরীক্ষণ করে ওহুকে। ওহু দাঁড়িয়ে, বাতাসে এলোমেলো হয়ে যাওয়া সাদা একটি নীল সালোয়ার কামিজ শরীরে জড়ানো, মাথায় ঘোমটা নেই। তবে তা না দেওয়ার ইচ্ছা ছিল না এমন। তীব্র হাওয়ায় হয়তোবা ঘোমটাটা সরে গেছে। ঘুম আসনি? ওহু তার স্বাভাবিক কোমল কণ্ঠে জবাব দেয়, ঘুম আসেনি। অব্র এবার ভুরু কোচকে নিয়ে আবারও প্রশ্ন তোলে, কেন, কি হয়েছে? ওহু কিছুটা চুপসে গিয়ে আওড়ায়, শিফা প্রচন্ড খারাপ লাগছে। আপুর বিয়ে করে চলে গেল, সাথে নিয়ে গেল নিহাকেও আসমিনকে ভাইয়াদের বাড়ি। সবাই মন খারাপ করে আশাফ ভাইয়ের জন্য চলে যাওয়া নিয়ে, তাই আমারও ভালো লাগছে না। উক্তি শুনে ভেতরে চিলতে হাসি দিল সে। হঠাৎ রসিকতা করে বলল, বিয়ের পর তো সবাই অন্য বাড়িতে যায়, শিফার তো বিয়ে হয়ে গেছে, এবার তোর পালা। এই শুনেও ভুরু কুচকে নিল, বিরক্তিতে নাক টেনে হাঁক ছুড়ে। আমি বিয়ে করব না বললেই হলো, আমি এই মহল থেকে কোথাও যাব না। ওহু এবার রীতিমতো ঠোঁট উল্টে দিয়েছে আর আওড়ালো, আপনি আপনি এমন কেন? হ্যাঁ, সবসময় আমার পিছে লেগে থাকেন। এই মহলে থাকবি মানে? পাত্র কি এবাড়ির কেউ নাকি? তুই কি আবার কোনোভাবে আমাকে মিন করছিস নাকি? আপনি যে ছেলে বিয়ের আগে মেয়ের নাম হাতের তালুতে লিখে ঘুরে বেড়ান, তাকে আবার আমি বিয়ে করব? এ কথায় ওহুর এক কদম পিছে সরে যায়। অব্র চুপসে যায়, নিজের হাতের তালুর দিকে তাকায়, জলজল করছে এই অক্ষরটি। এ কথা হচ্ছে কিছুটা দ্বিধায় পড়ে। সত্যি তো এই যুক্তির তাণ্ডবে তো ঠিকই আছে, তবু নিজের সংলাপে সামলে নিতে চাই সে। তখন অব্র পুনরায় সংলাপ বুনে, চলে যা ঘুমাতে, এখন বৃষ্টি শুরু হবে, যে হাওয়া বইছে উড়ে যাবি পরে। বই অব্র হেসে ওঠে। ওহু ভুরু কোনচায় নাচালো এক প্রকার অবজ্ঞা সুরে, ছাদের দোলনায় বসে পড়ল। চোখে মুখে একরোখা জেদ, ঠোঁটে হালকা বিদ্রুপ। বসলাম, এবার দেখি কোন হাওয়া আমায় উড়িয়ে নিয়ে যায়। অব্র হেসে ঘুরে তাকালো। অব্র চায় এই বৃষ্টিমুখ রাতে নির্জনে কিছু সময় থাকুক সে তার সাথে, তার চণ্ডবালা। তবে যদি কেউ দেখে, তার ভয়ে বারবার বলছিল চলে যেতে। নিশিরাতে আকাশে মেঘ জমেছে কুয়াশার মতো, বাইরে ছুটে চলেছে মুষলধারে বৃষ্টি। ঘরের ভেতর ফুলের সাজে সেজে থাকা এক পালঙ্কে বসে শিফা, পরনে তার রক্তিম বেনারসি, লাজে রাঙা লাল বধূ হয়ে মধুর সংখ্যায় রেখা। তার সামনে বসে আছে আসমিন, সাদাসিধে পরিধানে, চোখ মুখে নেই কোনো চশমা, খুলে রেখেছে তার দৃষ্টি নিবদ্ধ শিফার প্রতিচ্ছবিতে। গভীর নিবর চাহনি যে, ঠিক তখনই শিফার কম্পিত ঠোঁট কেঁপে ওঠে, হাঁক ছুড়ল, এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবে? ঘুমাবে না? আসমিন একগাল হেসে আওড়ায়, আজ ঘুমানোর রাত না যে ঘুমাবো। আজ যে আমার শখের মানুষটাকে এনেছি, কদিন পরেই আবার তাকে ফেলে চলে যেতে হবে দূরে। শিফা ধীরে ধীরে জবাব করলো, দূরে যেতে বলতে কি বোঝাচ্ছ? রেখে যাচ্ছি, তবে ফিরে অতি শীঘ্রই আসবো, আর আবার তোমায় ঘরে তুলবো নতুন করে, যেন গোটা বিশ্ব জানে তুমি কেবল আমার। আসমিন হেসে বুলি উড়ায়, দেখা যাবে, তবে আপাতত তোমায় দেখি মন ভরে। বলে আসমিন এগিয়ে আসে শিফার কাছে। শিফা নড়ে চড়ে বসলো। আসমিনকে এগোতে দেখে শরীরের প্রতিটা কোষ বয়ে যেন অজানা শিহরণ বয়ে গেল। নিঃশ্বাস ভারী হলো তার। আসমিন আলতো হাতে শিফার ঘোমটা সরিয়ে আলোড়ন চুমু দিল। বুকের ভেতরে নিঃশ্বাসটা যেন জমে ধরেছে তার। ঘন কুয়াশায় মাদকতা ছড়িয়ে পড়েছে চারপাশটা। আসমিনের হাত খুঁজে নিল তার কাঁধে, তারপর ধীরে ধীরে নামালো তার বাহু বরাবর। চারপাশে নিস্তবতা, মুষলধারে বৃষ্টি চলমান, গোটা পৃথিবী ঘুমিয়ে নিরন্তর বাদলের বিঘ্নতা, অথচ সেই নির্জনতায় একা বসে আশাপ অন্য কোথাও, অন্য প্রান্তে বৃষ্টি ভেজা এক বেঞ্চে গুটিয়ে।
বেঞ্চে ভিজে বাতাসে শ্রাবণে দ্বারা অচর শরীরে ক্রমশ দিচ্ছে। প্রতিটি বৃষ্টির ফোঁটা হৃদয়ের ব্যথাকে জাগিয়ে তুলছে, আর সেই ব্যথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে অন্তরাত্মাকে। তার বিষাদ দেহ মুষলধারে বৃষ্টিতে ভিজে একাকার। মধ্যরাতে নীরবতা, শুনশান রাস্তায় হাঁটুতে মুখ গুজে সে কাছে অবিরাম। স্মৃতির প্রলেপে মস্তিষ্কের প্রতিচ্ছবি তার প্রিয়বতী। কারো বাহুডোর বাঁধা আজ, কারো গভীর চাউনিতে স্নিগ্ধ, কারো চুম্বনে জেগে উঠছে বারংবার তার প্রিয়বতী। তার প্রিয়বতী আজকার অন্য বাহুতে আবদ্ধ। এটা ভাবতেই তার বুকটা যেন ফেটে যাচ্ছে। আশাকের কপালে জমছে যেন এই ঠান্ডা বৃষ্টি ভেজা রাতেও প্রবল শোক। কাঁপছে তিত্তির করে, তাতে তো বাহুর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই তার প্রিয়বতী অন্য নামে কবুল বলল। তার চারপাশটা যেন মিথ্যে হয়ে গেল। মিথ্যে বলেছে আশাব তার পরিবারকে, বলেছে লন্ডন যাচ্ছে, কিন্তু এখনো যাবে না। তবে যাবে। ফ্লাইট সকাল 6টায়। কিছুটা সময় একা কাটানোর জন্যই এই বিচ্ছেদ, যার দরুন আশাব একাকী সময় নিজেকে গুটিয়ে ফেলেছে একটা অচেনা কোণে। দূরে সবার থেকে ডুকরে কাচ্ছে প্রিয়বতীর জন্য মস্তিষ্ক জুড়ে। বৃষ্টি ঘোরালো রাতে হয়তো এই সুরের পরিপূর্ণতা পেয়েছে এক ভগ্ন হৃদয় পুরুষের নীরব কান্দনে, সেই গানে জনম 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 সাথ চলনা জুহি, কসম তুমহে কসম এ মিলনা জুহি। ঘড়ির কাঁটা সেকেন্ডে সেকেন্ডে যায়, ঘন্টার কাঁটা এগিয়ে যায়, সময় পেরিয়ে যায়। দিন পেরিয়ে ঘনেছে সন্ধ্যা। এভাবে কেটে যাচ্ছে দিনের পর দিন। সময়ের স্রোত হারিয়ে যাচ্ছে কিছুটা মুহূর্ত জমে থাকা। এই সময়ের মাঝে শিফা ফিরে এসেছে খানমহলে। জীবনটা যেন ঠিকানায়। অন্যদিকে আশমিনের অল্প কদিনের জন্য ইতালিতে পাড়ি জমিয়েছে প্রফেশনের টানে। আশাপও পৌঁছে গেছে লন্ডনে ভিন্ন গন্তব্যে। নিজেকে একা গুটিয়ে নিয়েছে নিজের মতো করে অন্য কোনো স্মৃতির তালে। ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাটের নিকটে ইতিহাসের ঐতিহ্যে বর্ণময় গড়ে তোলা বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ শহরে উত্তপ্ত কোলাহল স্মৃতি। আশফাক খানের কন্যা আরুরা খান অহুজান জাবিন আইন বিভাগের ছাত্রী, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে। বুধবারের দিন দুপুর গড়িয়ে সময় অলসভাবেই বইছে। চারপাশে রোদের অগ্নিতেজ, মাঝে মাঝে মেঘে ঘেরা ছায়া, কখনো এক পাশলা বৃষ্টি এসে ছুঁয়ে যাচ্ছে ধুলো ভরা বাতাসে। প্রকৃতির নিজের রং বদলাতে উন্মাদ খেলায় মেতে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পেছনের মাঠে সবুজ ঘাসের গালিচা। বসে আছে অরু আর পারু। অহুর পরনে সাদা ধবধবে সালোয়ার কামিজ, মাথায় নরম করে বাঁধা হিজাব, গলায় ঝুলানো ছাত্র পরিচিত সেই কার্ডটি। অহু বইয়ের পাতায় চোখ রাখতে আর চোখে লক্ষ্য করছে পারুর আচরণ। হঠাৎই বই বন্ধ করে ব্যাগ রাখে, চশমা খুলে টিস্যু দিয়ে মুছে আবারও পরে নেয়। অতঃপর একরাশ কৌতূহল উত্তেজনা নিয়ে ঝুঁকে পড়ে পারুর দিকে। আকস্মিক আক্রমণে চমকে ওঠে পারু। ভুরু কুচকে খানিকটা রাগ আর অভিমানী সুরে ওকে হাঁকছে। কি হয়েছে? এভাবে বাঘের মতো থাবা দিচ্ছিস কেন? ওহু নাক টেনে ভুরু কোচকায়। বাঘের থাবা কেন বলছিস? ওহু নাক টেনে ভুরু কোঁচানো দেখে ঠোঁট কামড়ে হাসে পারু। ভুলে গেছিস বুঝি? তুই প্রেমে পড়েছিস আর আমাকে এখনো জানাসনি। খুব কষ্ট দিলি আমাকে। পারু মাথা নিচু করে ফিসফিস করে, কখন ভাবতাম আজকে তো তোর সাথে ভার্সিটি দেখা হলো। আবির ভাই অসুস্থ ছিল তাই আসতে পারিনি। ওহু ভুরু কুঞ্চায় কঠোর সুরে বলে, কে মারলো রে এ তাজা বজ্জাত ভাইটাকে তোর? পারু হালকা এসে নিরুপায় ভঙ্গিতে সংলাপ বলে, বলতে পারি না। কাউকে চিনে নাকি? ও আচ্ছা, যাই হোক, এখন বলতো তোর রোমিওর কথা প্রথম দিন থেকে শুরু কর। পারু লজ্জায় মুখ লুকাতে চাইলো। হালকা হাসিতে গালটা লাল টকটকে লাগছে। ওর পুরো নাম পূর্ণম ঘোষ। এই কথা শুনেই ওর চোখ যেন ভুরু কুঁচকে যায় গম্ভীরভাবে। পূর্ণম ঘোষ শুনেই যেমন হিন্দুদের মতো নাম। পারু মাথা নিচু করে মৃদুস্বরে জবাব দেয়, হ্যাঁ, ও হিন্দু ধর্মের। এ কথা শোনা মাত্র এক লাফে উঠে দাঁড়ায়, কণ্ঠ ঝাঁচিয়ে বুলি ছড়ে, পাগল নাকি তুই? এসব কি বলছিস? সেটা কিভাবে সম্ভব? পারু নিবিষ্ট চোখে ওহুর দিকে চেয়ে স্থির গলায়, পূর্ণম আমার জন্য মুসলিম হবে। ওহু মাথা নাড়িয়ে বিরক্তিতে গর্জে ওঠে, তুই কি সত্যি এসব বিশ্বাস করে ফেলেছিস? দেখ তৃষা, যদি শুধু সময় কাটানোর জন্য এসব করিস তাহলে আমার আর কিছু বলা নেই, কিন্তু যদি সিরিয়াস হয়ে থাকিস তাহলে এখানেই থাম।
সময় থাকতে থেমে যা। পারু কোমল কণ্ঠে আওড়ায়, চোয়াল চেপে। তুই এত চিন্তা করিস কেন? কিছু হয়নি এখনো। সম্পর্কের মধ্যে বিয়ে তো করিনি, সময় এখন অনেক আছে। দীর্ঘদিন অঘটন ঘটানোর সময় আবার দেখতে আছে নাকি? অঘটনের ছায়া আসার আগেই সব বাদ দে পারু। পারু তখন কান ধরে ক্ষমা চায়, মাথা নত করে। ওর দিকে চেয়ে, চুপচাপ করে বস তো মা, এত কথা কেন বলিস? পারুর কথা শুনে অহু আবার আওড়ায়, দেখা করে চির ভাইয়ের সাথে কবে? আর কি করে ভাইয়া? পারু মাথায় আলতো করে বিলি কেটে জবাব দেয়, আমাদের ভার্সিটিতেই মাস্টার্সে পড়ে, তুইও চিনবি বোধহয়। বলবো নে একদিন, ইদানিং আসছে না ভার্সিটিতে। মৃদু আওড়ালো সে। ঠিক আছে। ইংল্যান্ডের শহরই কাউন্টিল ইভাক শহর। বিল্ডিং এর চারপাশে ঘেরা আছে, কংক্রিটের চাদরে ঘেরা চারিপাশ। বাতাসে ভারী হয়ে উঠেছে তীব্র রক্তের গন্ধ, পচা মাংসে আষ্টে পৃষ্ঠে গন্ধ। ফ্লোরের উপর ছড়িয়ে আছে লালচে জমাট বাঁধা রক্ত। এদিক ওদিক পড়ে আছে মাংস কাটার ধারালো অস্ত্র, ছুরি, চাপাতি আর অনেক কিছু, যেগুলো দিয়ে হয়তো বারবার ধুয়ে মুছে পরিষ্কার করে আবারও চেষ্টা করা হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু করার। ঘরের মাঝখানে একটি পুরনো ময়লা চটে কার্পেট বিছানো। সেই কার্পেটের ওপরে রাখা হয়েছে ক্ষতবিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন দেহ বিশেষ। কিছু দেহ এখানে রক্ত গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে এক ভয়াল লাল নদী হয়ে। কোনো কোনো দেহ পচে গলে গিয়েছে ইতিমধ্যে। বেরিয়ে আসছে অসহনীয় দুগ্ধ গন্ধ, যেন আত্মা পর্যন্ত নাড়া দিয়ে ওঠে। কয়েকজন মুখহীন মানব ছায়া এগিয়ে আসে, অনায়াসে কার্পেট ধরে টেনে নিয়ে যায় বীভৎস বোঝায়। অদৃশ্যে কারো আদেশের প্রতিফলন তারা এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে গেলে এক গোপন সুড়ঙ্গের চোখে। সেই সুড়ঙ্গ শেষে এক গুপ্তঘর, মৃত্যুযোগ্য ক্ষেত্র যেন। সেখানে আগে থেকেই বন্দি করে রাখা হয়েছে বহু ভয়ঙ্করী মাংসখেকী কুকুর। এরা বিদেশি জাতের, প্রকাণ্ড আকারের, চোখে মুখে নৃশংসতা আর ক্ষুধার ছায়া। কিছুটা ঘটার অপেক্ষায় ছিল ক্ষতবিক্ষত দেহগুলো দেখে কুকুরগুলো ঝাঁপিয়ে পড়ে, দাঁতের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে মুহূর্তেই। কুকুরের মুখ থেকে চুইয়ে পড়ছে লাল রক্ত, তবুও তাদের ক্ষুধা মেটে না। তাদের চোখ তখনও খুঁজে ফেরে নতুন শিকার। ডেভিড দাঁড়িয়ে সেই বিভীষিকা দৃশ্য দেখছে, দুটো হাতে বাড়িয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ভেতর থেকে ভেসে আসে তৎক্ষণাৎ ভয়ঙ্কর গর্জন, জান্তব চিৎকার, যেন মানুষের আর্তনাদ। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ডেভিড ফিরে আসে লাউঞ্জে। একটু আবিচ্ছন্নভাবে নরমভাবে চমকায় জিসা পাশে। জিসা মাথা শক্ত করে জড়ানো ব্যান্ডেজ, এই ব্যান্ডেজের ওপরে দিয়ে লাল রক্ত জমাট বাঁধা ফোটা হয়ে যেন ক্ষরণ হবে আর কি। জিসা আনামকে বাইরে থেকে দেখলে যেমন সাদামাটা মনে হয়, আসলে মেয়েটা তেমন না। লোমহর্ষ প্রতিচ্ছবি হিংসিত তার ভেতরে বহন করে। আজকের এই রক্তাক্ত হবার পরিণতি মূলত তার হিংস্র স্বভাবই। তবুও জিসার চোখে কোনো অনুতাপের ছায়া নেই। অভ্যস্ত সে ব্যথা, আঘাত আর রক্তের সাথে। জিসার পিঠে পুনরায় চলে আসা গুলির ক্ষতবিক্ষত চিহ্ন। সেই নারী সাক্ষী যা বলে সেই তা ক্ষত করে। জড়িয়ে আছে আর কি অন্ধকারে এক নিষ্ঠুর জগতে। তবে জিসা নয়, অব্রের শরীরে বয়ে আছে রক্তের জগৎ। অন্ধকার জগতের সেই রহস্যের বহু ছাপ। ডান হাতের ওপরে ছোট করে একটি দাগ, শৈশবে ওহুর জন্য এটি আকস্মিক হয়েছিল, যার ভেতরে গোপন করে খোদাই করেছে ডবল এ। ডেভিডের হাত বাড়িয়ে পাশ থেকে তুলে নেয় মোবাইল ফোন, মেসেজে ডায়াল করে অব্রের নাম্বারে। কল গিয়ে পৌঁছায় সময় লাগেনি, কয়েকবার সংকেতের পরেই উত্তর আসে রুক্ষ কণ্ঠে। অব্র বলছি, তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। ডেভিড মৃদু আওড়ায়, তাহলে তুমি এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছো কাহিনী কি ঘটেছে? অব্রের গলা কঠিন স্বর বজায় রেখে বলে, জেনেছি অনেকক্ষণ আগে। আমাদের লোকেদের ওপর সালাউদ্দিন শেখের বাহিনী হামলা চালিয়েছে। শুনলাম জিসা ছাড়াও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে। ডেভিডের স্বর দীর্ঘ নয়, শ্বাস সেরেছে আহড়ায়। হ্যাঁ, সবই। কি সত্যি ভেবেছিলে শেখ লোকেরা এত সহজে ছেড়ে দিবে? জিসা সালাউদ্দিন শেখের ছেলে। ওমর খৈয়ামেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। ছেলের মৃত্যু রিভান্স তো সে নিবেই। বলে ডেভিড খানিকের বিরক্তি দেয়, পরক্ষণে গম্ভীর কণ্ঠে যোগ করে, পরশু শেখ সালেহ আসছে ইংল্যান্ডে। সরাসরি তোমার সাথে সাক্ষাৎ করতে চায়।
অব্র শীতল কণ্ঠে বুলি ছড়ে, জানি কল এসেছে আমার কাছে অনেক আগেই। ডেভিডের কণ্ঠে চাপা উদ্বেগ, পরক্ষণে ডেভিডের কণ্ঠে এক চাপা হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস ফেলে। ঠিক আছে, তুমি নেই বলে শেখের লোকের একটু বেশি উঠছে, পাখনা গজিয়েছে ওদের। অবশ্য কয়েকটা ডান ইতিমধ্যে কেটে ফেলেছি, বাকি তোমার জন্য তুলে রেখেছি। অব্র হালকা সুরে প্রত্যুত্তর করে, খুব যত্ন করে রাখো তাহলে। অতঃপর সংক্ষিপ্ত গুড বাই। কল কাটতে টেবিলের ওপর ফোন রাখে দুহাত দিয়ে কপালে দুপাশ চেপে ধরে অব্র। গাঢ় বিরক্তির ছায়ার মতো নেমে আসছে মুখমণ্ডলে, ক্লান্তির ছাপ কায়া জুড়ে। কঠিন গলায় আদেশ করে হামজাকে, বলো এখানে আসতে। হামজা শেখ অব্রের সেক্রেটারি, দেহ চঞ্চল, মনে শ্রদ্ধা গভীর। কিছু প্রয়োজন স্যার? অব্র চোখ মেলে দৃঢ় স্বরে জবাব দেয়, কাল আমরা লন্ডন যাচ্ছি। ইংল্যান্ডের জন্য ইমার্জেন্সি প্লেনের টিকিট বুক করো। হঠাৎ এই ঘোষণায় হামজার মনোযোগে যেন ঝড় তোলে। বিষময় ভুরু ছাপিয়ে খানিক কণ্ঠস্বরে দ্বিধা নিয়ে মিলিয়েই প্রশ্ন, আমরা লন্ডন যাচ্ছি স্যার? কোনো অফিসিয়াল প্রয়োজন? আমরা তো কোনো পূর্ববার্তা ছিল না। অব্র চোখ মেলে তাকায় হামজার দিকে। হাতে থাকা মার্বেল পাথরটি টেবিলের ওপর ঘোরাতে ঘোরাতে গম্ভীর কলে উচ্চারণ করে, এই সফর নয় হামজা, এটা ব্যক্তিগত প্রয়োজন। কিছুদিনের মধ্যে আমরা ফিরে আসবো বাংলাদেশে, কালকের মধ্যে সবকিছু তৈরি করে রেখো। হামজা মাথা নিয়ে অনুগত্য প্রকাশ করে আশ্বাসের বুলি। বিশ্বাস রাখুন স্যার, কেউ কিছু জানবে না বলে হামজা নিজের অবয়ব ঘুরিয়ে কেবিন ত্যাগ করে। কিন্তু হঠাৎ পেছন থেকে অব্রর গম্ভীর ডাক, দাঁড়াও। হামজা থমকে দাঁড়ায়, পিছু ফিরে দেখে অব্র ডয়ার খুলে একটা খাম বের করে। সাদা খামটি বাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে, এখানে ট্রাভেল ট্যুরের টিকিট রয়েছে। শুধু আমি নই, তোমার পুরো পরিবারও যাচ্ছে আমাদের সাথে। তবে মনে রেখো, লন্ডন পৌঁছে পথ ভিন্ন, কিছুদিন আলাদা থাকবো, তারপর একসাথে ফিরবো বাংলাদেশে। লন্ডনে যাও ব্যক্তিগত হলেও সবাই জানবে এটা অফিসিয়াল ট্যুর। তোমাকে সাথে নেওয়ার সেই কারণেই প্রয়োজন হলো। আশা করি কথাগুলো ঠিকমতো বুঝছো। হামজা মাথা নাড়িয়ে সম্মতি দিল। সম্মানের দায়িত্বে কাঁধ ভার হয়ে আসলো তার। সব বুঝতে পেরেছি স্যার। তারপর নীরব চরণে কেবিন থেকে প্রস্থান করে হামজা। হামজার হৃদয়ের সাথেই অব্র এগিয়ে আসে কেবিনের বারান্দায়। নতলা ভবনের বেলকনিতে দাঁড়িয়ে অব্র। বাতাসে স্পর্শ করছে অব্রের ঘামে ভেজা চুলগুলো। মন চায় না যেতে, তবুও যেতে বাধ্য সে। চারদিকে আকাশের বুক জুড়ে মেঘের কালো বিস্তার, মাঝে মধ্যে বিদ্যুতের ক্ষীণ ঝলকনির হালকা আঁচ লুকিয়ে চাঁদের পাশে। খানমহলে বিবর্ণ দল ঘেঁষে বাতাসে মৃদু দুলছে বর্ডার অচ্ছ গাছের ডালপালা, সেই সঙ্গে মাতাল করা সুবাস। মিহি ঝিরি বৃষ্টি পড়ছে তাও। এই বাদল রাতে দোতলায় পুরনো বারান্দায় এসে বসে আছে ওহু। পাতলা চশমার কাজ ঠেলে ঠেলে চোখে হেঁটে দিচ্ছে, বাতাসে নেমে যাচ্ছে বারংবার। হাতে ধরে রাখা বইয়ের পাতায় মন নিবদ্ধ। সামনে সেমিস্টার ফাইনালের পরীক্ষা, প্রস্তুতি নিচ্ছে সে। সজাগ হয়ে চশমার ফ্রেম সোজা করে গাঢ় অন্ধকার ছেদ করে চোখ পড়ে খানমহলের ভেতরে ঢুকছে একটি গাড়ি, কাচের মতো চকচকে কালো মার্সিডিউস, নতুন মডেলের। ওহু অবাক করে লক্ষ্য করে, এ অব্র ভাইয়ের গাড়ি। দুর্ঘটনার পর নতুন যে গাড়িটি এনেছিলেন তিনি। মনে অজানা শঙ্কা ডানা বাঁধে ওহুর। এত রাতে প্রায় 1:30 বাজতে চলেছে। অব্র ভাই কোথায় থেকে ফিরছেন? সারাদিন তো মহলেই ছিলেন না। নিমেষে দেখে ফেলে অব্র গাড়ির দরজা খুলে নেমে আসছে। হাঁটা তার টালমাটাল, সাদা শার্ট, ইন করা নেভি ব্লু ব্লেজার, বাহুতে অবিন্যস্তভাবে জ্বলছে আন্ডারকাট, চুলগুলো এলোমেলো। আশঙ্কায় চুপি চুপি বারান্দা ছেড়ে ওর নাম গায়ে জড়িয়ে নিল ওহু। পা ফেলে সিঁড়ির দিকে এগোতে পুরো অন্দরমহল নিস্তব্ধ। দূরে কোথাও ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ। রেলিং আঁকড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে অব্র। চোখ লাল, মুখে মদের গন্ধ, শরীরের ভারসাম্য যেন নিজের মধ্যে নেই। ওহুর নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে। হঠাৎ ঘটে বিপত্তি। মাঝামাঝি আসতে অব্রের পা হড়কে যায়। সামান্য ভারসাম্য হারিয়ে যেতেই তৎক্ষণাৎ ওহু নিজের উপস্থিতি প্রকাশ করে এগিয়ে আসে সাবধানে। অব্র ভাই। অব্র দাঁড়িয়ে নিজেকে সামলে, নেশাতুর দৃষ্টিতে ওহুর দিকে তাকিয়ে। তো তুই? ওহু মাথা নিচু করে নরম স্বরে জবাব দেয়, বারান্দায় বসে পড়ছিলাম, আপনাকে দেখলাম গাড়ি থেকে নামতে। ওহু নিজের প্রস্থানে নড়ে ওঠে, দ্বিধাগ্রস্ত নেশাগ্রস্ত অব্র ভাইকে ডাকে, সারা দেওয়া কি ঠিক হবে? মনে মনে ভাবে। ঠিক তখনই অব্র আবার গম্ভীর গলায় বলে, ভয় পাস না, আমি এতটাও মাতাল নই। মনে হলো ওহুর মনের কথা অব্র বুঝতে পেরেছে। ওহু শুকনো ঢোক গেল, তারপর মাথা নেড়ে সম্মতি দেয়, আপনি যান, আমি আসছি।
কিছুক্ষণ আগে অব্রহকে ডেকেছিল, তাই ওহুর মনে এত শঙ্কা। ওহু তখন নিজের রুমে ছুটে যায়, আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিচ্ছবির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকায়, মাথায় ওড়না ভালো মতো সেটে নেয়। নানান সংখ্যা প্রশ্নে দম বন্ধ হয়ে আসে তার। কিছুক্ষণ দ্বিধা সংকোচ উপেক্ষা করে চোট লাগায় অব্রের রুমে। অব্র রুমে ঢুকে গা থেকে ছুঁড়ে ফেলেছে ব্লেজার, নেশায় ঘরে ভরাক্রান্ত, শরীরটা হালকা করতে ওয়াশরুমে ঢুকে গেছে। সেখান থেকে বেরিয়ে খানিকটা স্বাভাবিক হয়। সাদা হাফ হাতা গেঞ্জি চিপকেছে শরীরে, ট্রাউজার মুখে শেষ বিন্দুর পানিটুকু মুছে নেয়। পালঙ্কের দিকে চোখে যেতেই নজরে পড়ে ওহু চুপচাপ স্থির হয়ে বসে আছে পালঙ্কে। অব্র টাওয়াল দেখে এগিয়ে যায় তার সন্নিকটে। ওহু একটু অস্থির হলো যেন এতে। কি বলুন? অব্র গভীর দৃষ্টি, অনেক কথাই বলতে চায় যা ঠোঁটের কিনারায় ছুঁতে পারে না। সদ্য ভেজা আন্ডারকাট চুলগুলো, অগোছালো পানি পড়ছে তা থেকে। হঠাৎই অব্র উঠে দাঁড়ায়, পালঙ্ক থেকে একটা বালিশ তুলে এনে ওহুর কোলে রাখে। কিছু বোঝার আগে অব্র পালঙ্কে উঠে পড়ে। ওহু মাথা গুছে দেয় ওহুর কোলের বালিশে। চন্ডবালার কোলে পাপিষ্ঠের আশ্রয়। ওহু অবাক, বিভ্রান্ত, বুকের ভেতর ছন্দপতন ঘটে, শ্বাস ভারী হয়ে আসে, শব্দ হারিয়ে তৎক্ষণাৎ অনুভব করে মাথায় আর হৃদয়ের মৃদু কম্পন। অব্র কোনো কথা না বলে, কোনো সংলাপ না বনে, কোলে আশ্রয়ে চোখ বন্ধ করে বিষগ্নভাবে। বাইরে বৃষ্টি নেমেছে ধরায়, আকাশ ভেঙে পড়বে যেন তাদের নীরবতার সঙ্গী। শীতল দমকা হাওয়ায় পর্দা ভেদে যাচ্ছে যেন। ও নিজের অজান্তেই হাত বুলিয়ে দেয় সেই পুরুষের ক্লান্তি ভরা মাথায়। সময় এগিয়ে বৃষ্টির শব্দে ডুবে যাচ্ছে রাতের নীরবতা। আর এই বাদল বিঘ্নতা রাতের মধ্যে এক পাপিষ্ঠ পুরুষের হৃদয় তার চন্ডবালার উদ্দেশ্যে গান। হাওয়াকে জাস চালতা হেতু। ভোরের কুয়াশা, চারদিক থেকে জেগে উঠেছে আলো। আকাশ জুড়ে ঘুম ভাঙা পাখির কিচিরমিচির। কেউ বা ব্যস্ত হয়ে পড়েছে, ফজরের নামাজ ছেড়ে হাঁটতে বেরিয়েছে। ভোরের নির্মল বাতাসে অন্দরমহলের নকশা করা সোফায় বসে আছে আলিনা খান, আয়েশি ভঙ্গিতে চায়ের কাপ হাতে তার। ঠিক এমন সময় অব্রের আগমন। সদ্য গোসল সেরে পরিপাটি হয়ে মহলের নিচতলায় নামছে, পরনে অফ হোয়াইট শার্ট ইন করা, তার ওপর গাঢ় নীল ব্লেজার, লম্বা চুল তার, আন্ডারকাট করা, পরিপোর্ট করা। হাতে থাকা চায়ের কাপটি নামিয়ে রাখলেন আলিনা খান, আস্তে করে এগিয়ে গেলেন অব্রের সান্নিধ্যে। দূর থেকে কোমল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, এত সকালে কোথায় যাচ্ছিস অব্র? অব্র ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে আলিনা খানের কাছে আসলো, এক মুহূর্ত জড়িয়ে ধরলো, পরক্ষণে কণ্ঠে আওয়াজ তুলল, অফিসের জরুরি প্রয়োজনে লন্ডনে যাচ্ছি আম্মা। খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি ফিরে আসবো। বাবাকে বলে দিও আমি বলার সুযোগ পেলাম না। 1.5 ঘন্টাও নেই হাতে, ফ্লাইট মিস হয়ে যাবে নয়তো। অপেক্ষা করতে গেলে আলিনা খান কপাল কুঁচকে নিলেন, ভুরু টেনে কুঁচকালো। টিকিট পেলি কিভাবে? অব্র কণ্ঠ নিচু করে বলে, একগাল হেসে, এই কারণেই তো এত সকালে রওনা দিচ্ছি। বিকালের ফ্লাইট ধরতাম, কিন্তু আবহাওয়া খারাপ হতে পারে বলে মুহূর্তেই সিদ্ধান্ত পাল্টেনি। কাল রাতেই ঠিক করি সব, কাউকে জানাতে পারিনি। তুমি সবাইকে জানিয়ে দিও। তা না হয় বলবো, কিন্তু খালি পেটে রওনা দিচ্ছিস? তুই বস, আমি কফি বানিয়ে দিচ্ছি এক্ষুনি, বলে আলিনা খান ফিরে যেতেই কিন্তু অব্র সামনে দাঁড়িয়ে স্নেহ ভরা হাতে বাধা দিল, আওড়ালো, 6:30 বেজে গেছে আম্মা, 8টার ফ্লাইট। এখন বসলে আর পৌঁছাতে পারবো না আম্মা। হামজা যাচ্ছে আমার সঙ্গে, তুমি চিন্তা করো না, আমি আসি, আল্লাহ হাফেজ। আলিনা খান কিঞ্চিত অভিমান গোছালেন, চোখ বাঁকালেন, মৃদুস্বরে হাসলেন, পরক্ষণে নীরব সম্মতি জানিয়ে বিদায় দিল অব্রকে। অন্তর্মহল থেকে বেরিয়ে অব্রের গাড়ি চড়ে বসলো। ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিচ্ছে। অব্র জানালার কাছ নামিয়ে তাকালো দোতলার দিকে। সেখানে সুনিশ্চিত কক্ষে অহুর ঘর। বারান্দার খালি জায়গাটার ভেতরে খিল দেওয়া, দমখয় নড়ে যাচ্ছে পর্দা। তৎক্ষণাৎ মস্তিষ্কে হানা দেয় কাল রাতের ঘটনা। অব্র ঘুমিয়ে পড়েছিল অহুর কোলে মাথা রেখে। ফজরে আজানের সময় অব্র সজাগ হয়, পরক করে ওহু হেলান দিয়ে ঘুমাচ্ছে। তবে কাল রাতের মতো স্থির তার অবস্থান, যার দরুন ওহুকে নিজের ঘরে পৌঁছে দিয়েছে অব্র নিজের স্থান ত্যাগ করে। কিন্তু অব্রের মন সায় দিচ্ছে না, কেন যেন মনে হচ্ছে বারংবার কিছু একটা ঘটতে চলেছে।
কিন্তু কি সেটা? অব্রের অজানা, মস্তিষ্কে হানা দেওয়া ভয়, কলবে চেপে ধরেছে অচঞ্চল সংশয়। হঠাৎ একরাশ অজানা বেদনা অব্রের বাম পাঁজর চেপে ধরে, চোখ বুজে জানালার কাজ উঠিয়ে গাড়ি চলতে শুরু করে খানমহলের গেট পার করে গন্তব্যের পথে। গাড়ির ভেতরে বসে অব্র নিজের ফোনটা ব্লেজার এর পকেট থেকে বের করে। এক মুহূর্ত দেরি না করে সিম কার্ড বের করে নেয়। সঙ্গে সঙ্গে অনলাইন হোক বা অফলাইন হোক সমস্ত মাধ্যম থেকে নিজেকে সাময়িক বিচ্ছিন্ন করে ফেলল অব্র, যেন লন্ডন অবস্থানকালে কেউ অব্রের সাথে যোগাযোগ করতে না পারে। লন্ডন ও বাংলাদেশের মধ্যকার পথযাত্রা অব্রের কাছে দুটি বিপরীত জগৎ। একদিকে অন্ধকারে ঢাকা একটি জগৎ লন্ডন, অন্যদিকে নিজ মাতৃভূমি ভালোবাসার শেকড়ে টান বাংলাদেশ। অব্র চোখ বুজে কিছুক্ষণ চুপচাপ বসে রইল, গহীন এক শ্বাস টেনে তাকালো নিজের হাতের তালুর দিকে। সেখানে খোদাই করা চন্ডবলা অক্ষর ধীরে ধীরে মুছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সেই রং, বিলীন হয়ে যাচ্ছে তার স্মৃতি। হঠাৎ করে কপালে দুপাশে চেপে ধরল অব্র, বুকের ভেতর কেমন যেন অসহনীয় যন্ত্রণা জন্ম নিয়েছে। হৃদয়ে ধুকপুকুনি যেন ছুঁয়ে ফেলছে আকাশের উচ্চতা। কিন্তু কেন এমন হচ্ছে? কেন এত অস্থিরতা বিরাজ করছে অব্রের মধ্যে? সে উত্তর অব্রের কাছে অজানা। সময় গড়িয়ে অনেকটা। অব্র চলে গেছে সেই সকালে। তার চলে যাওয়ার খবরটা সবাইকে জানিয়েছে আলিনা খান। আজমল খান বিষয়টি শুনে একটু অবাক হয়েছিল, কারণ অফিসের কোনো প্রয়োজন অব্র লন্ডনে যাচ্ছে আর তিনি জানতেন না। তবুও বিষয়টা তেমন মাথা ঘামায়নি। কোচিং ক্লাস শেষ করে কিছুক্ষণ আগে মাগরিবের আজানে হতে বহু দেরি। বাইরে দমকা বাতাস বইছে, মাঝে মাঝে গর্জন হচ্ছে। অহু আর পারু বসে আছে কোচিং সেন্টারের বিশাল হিজল গাছের নিচে বেঞ্চে। বাইরে না বেরিয়ে গল্পে মেতে উঠেছে। অহুর ড্রাইভার সম্ভবত ইতিমধ্যে এসে গেছে অহুকে মহলে নিয়ে যাওয়ার জন্য, তাই সেন্টার ঘরে না বাড়িয়ে ভেতরে বসে। পারু ও অহু অপেক্ষা করছে পূর্ণমের জন্য। পারু ফোন করে জানিয়েছে যেন দ্রুত চলে আসে পূর্ণম। কিরে, কখন আসবে ভাইয়া? সময় তো চলে যাচ্ছে, আমাকে তো মহলে ফিরতে হবে। খানিক বিরক্তি সুরে হাঁক ছুড়ল অহু। পারু ঠোঁট উল্টে জবাব দিল, আমাকেও ফিরতে হবে। বুঝতে পারছি না পূর্ণম এত দেরি কেন করছে। আর কয়েক মিনিট দাঁড়াবো, না এলে চলে যাব। পাক্কা? পাক্কা। অহু মাথা নাড়ালো, বসে বসে পা দোলাতে ভুরু নাচালো। কয়েক মিনিট পর পূর্ণম এসে পৌঁছায়। অহু তাকালো পূর্ণমের দিকে খানিকটা অবাক হয়ে। পূর্ণমের চেহারা কেমন যেন গাম্ভীর্য, মাথায় লাল রুমাল বাঁধা, কোকড়া চুল, গেঞ্জির ওপর পরা কালো শার্ট, গলায় সিলভার চেন, হাতে সুতার ব্রেসলেট, একটা ছন্নছাড়া উপস্থিতির প্রতিধ্বনি যেন। এমন চেহারা দেখে অহু বিষম খেল। পূর্ণমকে নিজের ভাবনার তুলনায় অনেক আলাদা একটি চরিত্রের মনে হলো অহুর কাছে। ঘোর কাটলো পারুর ডাকে, চল রে, দেরি হয়ে যাচ্ছে তো। অহু মাথা থমথম খেয়ে ধুলালো। চল। বেঞ্চ থেকে ব্যাগটা তুলে কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো অহু। পেছনে হাসছে আর কথা বলছে পারু পূর্ণম। অহু আর কিছু বলল না। পারুকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। মুহূর্তে গাড়ি ছুটতে লাগলো টিএসসির মোড় পেরিয়ে খানমহলের পথে। বিকেলে এক দফা বৃষ্টি হয়েছে, এখনো আকাশে গর্জন, চারপাশে শীতল হাওয়া। খানমহলের দেওয়ালে যেন ভিজে রংচটা হয়ে উঠেছে, বাতাসে মিশে গেছে কাদামাখা মাটির গন্ধ। গাড়ি থামলো খানমহলের গেটে। অহু স্বাভাবিক ভঙ্গিতে দরজা ঠেলে নামলো, কিন্তু পাশে তাকাতেই চোখ পড়লো নতুন গাড়ি দাঁড়িয়ে আছে গ্যারেজে। গাড়িগুলো খানমহলের সদ্য কেনা নয়, তলায় কাদা লেগে স্পষ্ট। বৃষ্টির পর কেউ এসেছে হয়তো নতুন খানমহলে ভেবে চলতে চলতেই মহলে পা রাখলো অহু। আর চোখে খেয়াল করলো সোফায় অপরিচিত ব্যক্তি বসে আছে কয়েকজন, যার দরুন তার মুখোভয় দেখা যাচ্ছে না। তাদের পরনে সাদা শার্ট ইন করা, আবার কয়েকজন কম বয়সী, কেউ মধ্যবয়স্কী, পাঞ্জাবি পরা। তাদের পাশে বসে আছে আজমল খান, আশফাক খান, আজমিন খান। মুখে সকলের মিষ্টি হাসি রেখা। আলিনা খানও আছে সেখানে। অহু আর কিছু না দেখে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে ডাক ভেসে আসে আজমল খানের গম্ভীর কণ্ঠে, অহু। কণ্ঠ ভেসে আসতেই অহুর পা থমকে যায়। সিঁড়িতে জমে থাকা বরফের মতোই নিথর সে। গলা শুকিয়ে আসে তার। ঢোক গিলে পেছনে তাকায়, মুহূর্তেই নজর চলে যায় সোফায় গম্ভীর ধরে রেখে বসে থাকা পুরুষের ওপর, যার উপস্থিতি এক আতঙ্ক ছড়ায় অহুর
স্নায়ুতে। লোকটি স্বয়ং তন্ময় রাজ মির্জা। তন্ময়ের গভীর চোখের দিকে চোখ পড়তেও দৃষ্টি নামিয়ে নেয়, দ্রুত সামনে তাকায়, নীরব প্রত্যুত্তরে নিজেকে গুটিয়ে নেয়। বুক ধুকপুক করছে তার। উত্তর দেয় আমতা আমতা করে, হ্যাঁ চাচা। আজমল খান আওড়ালেন, কিছু না মা, উপরে যাও তুমি। অনুমতি পেয়ে দ্রুত পা ফেলে নিচের কক্ষে পৌঁছে যায় ওহো। কাঁধ থেকে ব্যাগ খুলে সজোরে ছুঁড়ে মারে পালঙ্কে। ধপ করে সোফায় বসে পড়ে। একের পর এক গভীর শ্বাস টেনে নেয়। বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে অনুভব করে পাঁজরের ধকধকানি। স্পন্দন যেন রূপেই নিচ্ছে ক্রন্দনের মতো। চিন্তায় বিভোর ওহু কপালে ভাঁজ পড়ে। মুখে তার রেখা ধীরে ধীরে শ্বাস নেয়। মনে প্রশ্ন জাগে একের পর এক। প্রশ্নের ঘুড়ি উত্তল স্নায়ু। অব্র ভাই কোথায়? তন্ময় আবার কেন খানমহলে এসেছে? সে কি অব্র ভাইকে খুঁজছে? কিন্তু সে একা নয়, সাথে আরো লোক ছিল। ওরা কি সবাই অব্র ভাইকে খুঁজছে? অব্র ভাই জানেন এসব? না জানলে বিপদে পড়লে তিনি? এত চিন্তা যেন মাথা ঝাঁকিয়ে ধরছে ওহুর। ব্যাগের ভেতর হাত ঢুকে ফোনটি বের করে দ্রুত অব্রের নম্বরে ডায়াল করে, কিন্তু ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা খুঁজে থাকে, কিন্তু অব্রের উপস্থিতি কোথাও নেই। ওহু বিরক্ত হয়ে ফোন ছুঁড়ে মারে পালঙ্কে, মাথায় হাত রেখে বসে এক কোণে। ঠিক তখন ওই রুমে প্রবেশ করে নিহা। ছনছাড়া অবস্থায় ওহুকে দেখে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে আপু? ওহু মুখ তুলে জিজ্ঞেস করে তৎক্ষণাৎ, অব্র ভাই কি নিজের রুমে আছে রে নিহা? নিহা জবাব ঠোঁট উল্টিয়ে, না আপু, ভাইয়া তো সকালে লন্ডনে চলে গেছে। বড় আম্মা বলেছিল। কেন তুমি জানো না? ওহু কেমন স্তব্ধ হয়ে গেল। বাজ ভেঙে পড়লো যেন মাথায়। বিশ্বাস করতে চায় না নিজের কানকে। দ্রুত আওড়ায় ভুরু কুচকে, কি বলছিস এসব তুই? আমি সত্যি বলছি, ভাইয়া এদেশে নাই। নিঃশ্বাস ফেলে নিহা পুনরায় যোগ করলো, বড় আম্মা বলেছে ভাইয়া সকালবেলায় চলে গেছে, আবার ফিরেও আসবে। তারপর খানিক থেমে আবারও আওড়ায়, বড় আম্মা তোমাকে নিচে যেতে বলেছে আপু? ওহু কুচকে জিজ্ঞেস করে কপাল, আমায় নিচে যেতে কেন বলেছে? ঠিক এ সময় দরজা থেকে রুমে প্রবেশ করে শিফা, হাঁক ছুঁড়ে কিছুটা থমকে, তোকে নিচে দেখতে এসেছে ওহু।